আমাদের মতো মিডল ক্লাস মানুষদের কি স্বপ্ন থাকে? আমাদের কাছে প্রচুর টাকা থাকুক, জমি, ঘর আর অনেক সম্পত্তি থাকুক, যাতে আমাদের জীবন খুশিতে লিভারেজ হতে পারে। আমরা সবাই চাই যেন আমাদের টাকা পয়সা নিয়ে বেশি টেনশন করতে না হয়। আর সাথেই যা ইনকাম করি তার একটা বড় অংশ যাতে সেভ করি ভবিষ্যতের আসন্ন অনিশ্চয়তা আর স্বপ্নগুলোকে পূরণের জন্য। আর সাথে আমরা চাই যখন আমরা বয়সের সেই পর্যায়ে চলে যাব, যখন আমাদের হাত পা আর শরীর কাজ করা ধীরে ধীরে কমিয়ে দেবে, তখনও যেন আমাদের টাকার অভাব না হয়। আমাদের নিজেদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এখন থেকেই এমনভাবে করতে হবে যাতে আমরা কম সময়ে বেশি টাকা ইনকাম করতে পারি আর তা ইনভেস্ট করতে পারি। কিন্তু আমাদের মধ্যে কজন মানুষ আছে বা এমন কয়জন আছে যাদের কাছে ফাইন্যান্সিয়াল অথবা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সঠিক নলেজ রয়েছে? আমাদের দেশে সঠিক ফাইন্যান্সিয়াল নলেজের ব্যাপক অভাব রয়েছে, যার কারণে মানুষেরা ভুল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে নেয় আর পরবর্তীতে তাদের লোকসান ওঠাতে হয়। এমনই সমস্যাগুলোর সমাধানে লেখক গ্র্যান্ড সাবিটিয়ার আমাদের জন্য এক অসাধারণ বই নিয়ে এসেছেন, যার নাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম। লেখক গ্র্যান্ড সাবিটিয়ার তার এই বইটিতে লিখেছেন কিভাবে তিনি মাত্র 5 বছরে $1 মিলিয়ন বা 10 কোটি টাকা কামিয়েছিলেন, এবং মাত্র 30 বছর বয়সে তিনি কিভাবে আর্থিকভাবে রিটায়ারমেন্টে যেতে পেরেছিলেন। বইটিতে লেখক তার নিজের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, কিভাবে সে অল্প সময়ে প্রচুর টাকা ইনকাম করে মিলিয়নের তালিকায় উঠে এসেছেন। এখানে আমরা ওই সমস্ত কোটিপতিদের নিয়ে কথা বলবো না যারা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। আমরা এখানে কথা বলছি সেই লোকগুলোকে নিয়ে যারা তাদের সারা জীবন টাকা ইনকামের জন্য ব্যয় করে দেয়। যুবক বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে মানুষগুলো তার জীবনের বহু মূল্যবান সময় অফিসের 3x3 কিউবিকে বসে বসে পার করে দেয়। কখন সূর্য উঠছে, কখন ডুবছে, কখন রোদ পড়ে আর কখন বৃষ্টি হয়, এর কোনো কিছুর খবরই তারা রাখে না। এই লোকেরা তাদের কাজ চালিয়ে যেতে থাকে। এই বইটি এই সমস্যাটি সমাধান নিয়ে এসেছে, যাকে ফলো করে আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে সঠিক পথে নিয়ে আসতে পারেন এবং আপনি নিজের রিটায়ারমেন্টের প্ল্যান করতে পারেন। নিজেকে চাকরি আর অফিসের মজদুর না ভেবে আপনার সময় ওই কাজগুলোর পেছনে ব্যয় করুন যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন। বইটির লেখক গ্র্যান্ড সাবিটিয়ার একদিন বুঝতে পারলেন তিনি যে পথে হাঁটছেন এটা তাকে কোথাও নিয়ে পৌঁছাবে না। তাকে এখন থেকে কিছু না কিছু করতে হবে, তা না হলে রিটায়ারমেন্ট করতে করতে তার কাছে জীবন অতিবাহিত করার মতো কিছুই থাকবে না। না তো থাকবে টাকা, না তো থাকবে উপভোগ করার মতো সময়। নিজের জীবনে বহুবার অসফল হওয়ার পর তিনি মাত্র 5 বছরে শূন্য থেকে মিলিয়নিয়ার হওয়ার সফরটি তৈরি করেছেন। লেখক বলেন গুরুত্বপূর্ণ এটা নয় যে আপনি কত টাকা কামাচ্ছেন, গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আপনি কম সময়ে কত বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারছেন। নিজের ইনকামের স্রোতগুলোকে বৃদ্ধি করে বেশি টাকা কামানোর চিন্তায় বেশি সময় অফিসে কাটানো বাদ দিন। বর্তমান এই যুগটা এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে যে মানুষ দিনের বেশিরভাগ সময় কাজের পেছনে ব্যয় করে দেয়, আর তাদের কাছে নিজের বাচ্চা ও পরিবারদের জন্য সময় দেওয়ার মতো সময় থাকে না। তারা শুধু চাকরি করতে করতে বৃদ্ধ হয়ে যায় আর তারপর কোনো কিছু করার মতো অবস্থায় থাকে না। লেখক এই বইটিতে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছেন। তিনি বলেন আমাদের এমন রহস্য জানা দরকার যার মাধ্যমে আমরা কম থেকে কম সময় লাগিয়ে অধিক টাকা ইনকাম করতে পারি এবং সাথে সাথে ওই সমস্ত কাজগুলো করতে পারি যা আমাদের মনকে প্রশান্ত করে, যার মাধ্যমে আমাদের ব্রেন সতেজ থাকে এবং ইনকাম দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেতে থাকে। যদি আপনি কোনো ভালো ইনভেস্টমেন্ট প্ল্যানার অথবা ইনভেস্টমেন্ট ম্যানেজারের পরামর্শ নেন, তবে তারা আপনাকে এটাই বলবে যে আপনার ইনকামের অন্তত 10 থেকে 15% টাকা ইনভেস্ট করুন। কিন্তু জরিপ থেকে উঠে আসে 25 বছর বয়সের একজন যুবক এভারেজ তার ইনকামের মাত্র 3.7% টাকা সেভ করে বা ইনভেস্ট করে। আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে যতই পড়ুন না কেন, যতই জানুন না কেন, তবু কোথাও না কোথাও দুর্বলতা থেকেই যায়। বইটির লেখক সাবেটিয়ার নিজেও ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য প্রচুর রিসার্চ করেন। যত জায়গা থেকে সে নলেজ নেওয়ার চেষ্টা করে তার বেশিরভাগই কাজ করছিল না। সমস্যা ছিল এগুলোর বেশিরভাগই ছিল পুরনো তরিকা, আর যে লোকগুলো তাকে এ ব্যাপারে পরামর্শ দিচ্ছিল তাদের কেউ ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আশপাশেও ছিল না। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা তাকে টাকা কামানোর জন্য বা ইনভেস্ট করতে বুদ্ধি দিত, তাদের কেউই ধনী ছিল না। হাজারো উপায় ট্রাই করার পর লেখক নিজের জীবনে কোটি টাকা ইনকাম করার পর অন্যদের এই রাস্তাগুলো শেখাতেই বইটি লিখেছেন। লেটস স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম? সর্বপ্রথম আমাদের জানা উচিত ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মানে কি। প্রথমে আমাদের এটা বুঝতে হবে যখন আমাদের টাকা কামানোর টেনশন থাকবে না এবং কথাটি আমরা অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, তখন একে সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলা যায়। একটু লক্ষ্য করে দেখা যায় এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু লেখক এখানে আমাদের একটা টেকনিক বলেছেন যেটা বোঝার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি। লেখক একে 7টি ধাপে বিভক্ত করেন। স্টেজ 1, ফাইন্ড ইউর নাম্বার। সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অর্থ আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা হয়।
আপনার কাছে কি মনে হয়, কত টাকা আপনার কাছে থাকলে আসন্ন ভবিষ্যতে চাকরি না করে শান্তিতে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন? সর্বপ্রথম আপনাকে কিছু টাকার অঙ্ক নিশ্চিত করতে হবে। যে পরিমাণ টাকা অর্জন করতে পারলে আপনি আর্থিক স্বাধীনতা উপভোগ করতে পারবেন, সেটাই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাম্বার। সেটা আপনার ঋণ পরিশোধ করা কিংবা সমস্ত খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় অ্যামাউন্ট হতে পারে। এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মানে কি, আর সেটা কত টাকার মাধ্যমে করা সম্ভব। স্টেজ 2, হোয়ার ইউ আর। দ্বিতীয় স্টেপটি হলো আপনি এখন কোথায় অবস্থান করছেন এটা খুঁজে বের করা। এই স্টেজটিতে আপনাকে দেখতে হবে বর্তমানে আপনি কোথায় অবস্থান করছেন। বর্তমানে আপনার কাছে কত টাকা সম্পদ আছে, মানে আপনার নেটওয়ার্থ কত, আপনার কাছে কি কি অ্যাসেট রয়েছে, আপনি কি স্টক বা বন্ডে বিনিয়োগ করেছেন, নাকি আপনার উপর ঋণ আছে। এই স্টেজে আপনাকে সব কিছু জেনে নিতে হবে। স্টেজ 3, চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যাবাউট মানি। থার্ড স্টেজটি হলো টাকাকে নিয়ে আপনার চিন্তার পরিবর্তন। ছোটবেলা থেকে টাকা পয়সার ব্যাপারে আপনাকে কি বলা হয়েছে, হয়তোবা এটাই আপনাকে বেশি টাকা ইনকাম করার ব্যাপারে পিছিয়ে রাখছে। তাই আপনাকে আপনার চিন্তাধারার পরিবর্তন আনতে হবে, সম্পদের সঠিক অর্থ বুঝতে হবে। আপনি যদি এখানে আগের সেই মানসিকতা দিয়ে চলেন, তবে আপনার অবস্থাও আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, কখনো সামনে এগোতে পারবেন না। আপনার নিজের মধ্যে পরিবর্তন না করে আপনি আপনার টাকাকে দ্বিগুণ বা তিনগুণ করতে পারবেন না। আপনি যেভাবে আপনার চিন্তাধারার পরিবর্তন করবেন, সেভাবেই আপনার ইনকামও সামনে এগিয়ে যেতে থাকবে। স্টেজ 4, বাজেট। বাজেট বানানো বন্ধ করুন আর নিজের সেভিংসের উপর বেশি ধ্যান কেন্দ্রিত করুন। অনেক ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা নিজের খরচকে কন্ট্রোল করার পরামর্শ দেন এবং বাজেট বানিয়ে চলতে বলেন। কিন্তু লেখক এখানে বলেন, নিজের টাকা এবং সম্পত্তির হিসাব রাখা এক বিষয়, কিন্তু বাজেট বানিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় চলায় অভ্যস্ত হয়ে গেলে এটা আপনার গ্রোথকে থামিয়ে দেবে। বাজেটের মানসিকতা আপনার ব্রেইনে সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট ফেলে। আমরা সবকিছু কম টাকায় করতে শুরু করি, আর এতে করে আপনার বিনিয়োগ ব্যাহত হয় আর টাকা সামনে বাড়তে পারে না। স্টেজ 5, হাগ ইউর 9 to 5 জব। আপনি আপনার চাকরিকে ভালোবাসেন কিংবা না বাসেন, আপনাকে এমন চাকরি খুঁজতে হবে যেখানে আপনি অধিক থেকে অধিক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার, এমন জায়গায় কেরিয়ার করতে হবে যেখানে আরো বেশি টাকা কামানোর সুযোগ রয়েছে। আপনার নিজের এবং আপনার কোম্পানির মার্কেট ভ্যালু বের করতে হবে। আপনার বেনিফিটগুলোকে ম্যাক্সিমাইজ করুন। রেগুলার নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করুন। নতুন স্কিল চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন এবং বেতন বৃদ্ধিতে সহায়তা করবে। আর সাথেই হাই পেইং কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাইয়ের চেষ্টা করুন। চেষ্টা করুন 9 to 5 জবের ম্যাক্সিমাম ইউজ করার। স্টেজ 6, আর্ন ফ্রম সাইড হ্যাসেল। সাইড হ্যাসেল মানে জবের ইনকামের পাশাপাশি নতুন কোনো উপায়ে ইনকাম জেনারেট করা। মূল্যবৃদ্ধির এই দৌড়ে একটি ইনকাম সোর্সের উপর নির্ভর করাটা বোকামি। এজন্য আপনার জবের পাশাপাশি আরো কিছু করা জরুরি। তবে সাইড হ্যাসেল করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন এটা আপনাকে কম পরিশ্রমে টাকা কামিয়ে দেয়। সাইড হ্যাসেলের উপর সমস্ত ধ্যান কেন্দ্রিত করবেন না। এমনটা হতে পারে আপনি যতটা আশা করছিলেন ততটা বেনিফিট হয়তো সেখান থেকে পাবেন না। তবে ধীরে ধীরে চাকরির পাশাপাশি ইনকামের কয়েকটা আলাদা আলাদা স্রোত তৈরি করুন। এক্ষেত্রে আপনি অনলাইন কোর্স করতে পারেন, ফ্রিল্যান্সিং এর কোর্স করতে পারেন, কন্টেন্ট রাইটিং শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, কিংবা গ্রাফিক্স ডিজাইন বা এমন কোনো স্কিল যেটা আপনাকে টাকা কামিয়ে দিতে পারে। স্টেজ 7, ইনভেস্ট মোর অ্যান্ড মোর মানি। এই স্টেজটি হলো অধিক থেকে অধিক টাকা ইনভেস্ট করার চেষ্টা করুন। যদি আপনি টাকা ইনভেস্ট করেন, তবে আপনার সেই টাকা পরবর্তীতে টাকা ইনকাম করে দেয়। আপনার বেশি কিছু করার প্রয়োজন পড়ে না, শুধু আপনার সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা ইনভেস্ট করতে হয়। মার্কেটে হাজারো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যাভেলেবল রয়েছে, কিন্তু আপনাকে আপনার লং টাইম গোলগুলোকে মাথায় রেখে টাকা ইনভেস্ট করার প্ল্যান করতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে আপনার অধিক থেকে অধিক মুনাফা অর্জিত হয়। যদি আপনি মনে করে থাকেন এই বইটি এজন্য যে টাকাকে কিভাবে ইনভেস্ট করবেন বা টাকাকে কিভাবে সেভিংস করা যায় আর রিটায়ারমেন্ট প্ল্যান করা যায়, তবে আপনি ভুল ভাবছেন। এই বইটি এর থেকে অনেক বেশি কিছু। বইটির মূল উদ্দেশ্য আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করা। যেভাবে আগেও বলা হয়েছে, প্রতিটি ব্যক্তির জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। কিছু মানুষ ভাবে যদি তাদের কাছে এত পরিমাণ টাকা আসে যাতে সে তার বাচ্চাদের পড়াশোনা ভালো জায়গা থেকে করাতে পারবে, তবে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবে। আবার কারো চাহিদা থাকে তার এত টাকার প্রয়োজন যে সে পুরো বিশ্বকে ঘুরতে পারে। কিছু মানুষ মনে করে তাদের কাছে এত টাকা আসুক যাতে সে একটা আলিশান বাংলো তৈরি করতে পারে। কিছু কিছু মানুষের চিন্তা থাকে তার এত টাকার প্রয়োজন যাতে ভবিষ্যৎ সময়গুলোতে তার কোনো কাজ করার প্রয়োজন না পড়ে। আপনার কাছে যখন এত টাকা হয়ে যাবে, তখন আপনার জীবনের স্তর এমনি এমনি উপরে উঠে যাবে। মানুষ যাকে দ্য গুড লাইফ বলে তা আপনি অর্জন করতে পারবেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে পাওয়ার জন্য আর্থিক গোলগুলোকে প্রথমে সেট করুন। লেখক ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে 7টি লেভেলে বিভক্ত করেন।
নাম্বার ওয়ান, ক্ল্যারিটি। আপনার জানা থাকা উচিত আপনি আর্থিকভাবে বর্তমানে কোথায় আছেন এবং আপনি কোথায় যেতে চান। আপনার আর্থিক গোলগুলো কি। নাম্বার টু, সেলফ সাফিসিয়েন্সি। আপনি যদি এই স্টেজে থাকেন তবে আপনি নিজের খরচ নিজে তুলতে পারেন। অন্য কারো কাছ থেকে সাহায্য বা আর্থিক সাহায্যের আপনার প্রয়োজন হয় না। আপনাকে এতটুকু সক্ষম হতে হবে যাতে নিজের খরচ নিজে তুলতে পারেন। নাম্বার থ্রি, ব্রিথিং রুম। আশ্চর্যকর হলেও দেখা যায় আমাদের আশপাশে বেশিরভাগ মানুষ শুধু বেতনের উপর নির্ভর করে। যদি এক মাসের বেতন না আসে তবে তাদের জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যায়। তাই এই লেভেলে আমাদের নিজেদের স্যালারির উপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে হবে এবং এক্ষেত্রে আপনার কাছে কিছু সেভিংস থাকা প্রয়োজন। নাম্বার ফোর, স্টেবিলিটি। এই স্টেজে আপনার আসন্ন ভবিষ্যতে 6 মাসের খরচের টাকা আপনার কাছে থাকা উচিত, আর আপনার যত ঋণ এবং ক্রেডিট রয়েছে সেটা শোধ করে দেওয়া দরকার। নাম্বার সেভেন, ফ্লেক্সিবিলিটি। এক্ষেত্রে আপনার 2 বছরের খরচ কোথাও না কোথাও ইনভেস্টেড থাকা উচিত। নাম্বার সিক্স, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। মানে এই স্টেজে আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট থাকা দরকার যাতে আপনার জীবনভর ইনকাম হতে থাকে আর আপনার স্যালারি বেসিসে চাকরি করা একটা অপশন হয়ে যায়। এ সময় চাকরি করবেন কি করবেন না এটা সম্পূর্ণরূপে আপনার উপর ডিপেন্ড করে। নাম্বার সেভেন, এভিডেন্ট ওয়েলথ। আপনি যদি এই স্টেজে থাকেন তবে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি। আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। এই গোলটি অ্যাচিভ করার পর আপনার পরবর্তী গোল হবে কিভাবে সম্পত্তিকে ডাবল করা যায়। ছোট ছোট গোল তৈরি করুন এবং আপনার সমস্ত এনার্জি লাগিয়ে দিন সেগুলোকে হাসিল করার জন্য। আর যখন ওই একটা পূরণ হয়ে যাবে তখন পরেরটাতে ফোকাস করা শুরু করুন। মনে রাখবেন নিজের সফলতাকে সেলিব্রেট করতে হবে। এতে আপনি মোটিভেশন পাবেন এবং সামনের গোলটি অ্যাচিভ করার জন্য উৎসাহিত থাকবেন। লেভেল 5 এবং লেভেল 6 এর দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লম্বা। এখানে আপনাকে অন্যদের থেকে অনেক বেশি পরিমাণ ধ্যান কেন্দ্রিত করতে হবে, আর এতে করে কেউ আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার থেকে দূরে রাখতে পারবে না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলুন আর একে আর্লি রিটায়ারমেন্ট বলুন অথবা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স বলুন, এই সব কিছুর অর্থ কি এটা আপনার উপর ডিপেন্ড করে। এই পরিমাণ সম্পদ থাকার পর আপনার কাজ করবেন কিনা, আপনি আপনার জীবন কিভাবে অতিবাহিত করবেন, এই সমস্ত কিছু নির্ণয় শুধু আপনি নিতে পারেন। চ্যাপ্টার 2, ইম্পর্টেন্ট অফ আর্লি রিটায়ারমেন্ট। টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। সময় টাকার থেকে বেশি মূল্যবান। আপনি যদি 90 বছর বয়সের একজন বৃদ্ধ হন যার কাছে অপার সম্পত্তি আছে, আর ওই বয়সী কেউ যদি আপনাকে বলে তুমি আমার স্থানে এসে যাও আর আমি তোমার জায়গায়, তবে কি আপনি সেটা মেনে নেবেন? ভুলেও নেবেন না, কারণ কোনো 90 বছর বয়সী মানুষের কাছে বাঁচার মতো সময়ই হাতে নেই। আর এমন সম্পত্তির কি বা করার আছে যাকে আপনি এনজয় করতে পারবেন না। এর মানে প্রয়োজনের জিনিস আপনি যদি সময়ের পরে পান তবে তার প্রয়োজন শেষ হয়ে যায়। এমনইভাবে আপনি যদি আপনার জীবনকে এখনই ঠিকভাবে উপভোগ করতে না পারেন তবে বৃদ্ধ বয়সে কি বা করবেন। একটা নর্মাল অ্যাডাল্ট লাইফ 25,000 দিনের হয়, আর এই দিনগুলো আপনি যদি অফিসের 3x3 কিউবিক্যাল কেবিনের মধ্যে বসে বসে পার করে দেন তবে এমন জীবনের অর্থই বা কি। এজন্য দ্রুত রিটায়ারমেন্ট আপনার জন্য অতীব জরুরি, যাতে আপনি ওই কাজগুলো করতে পারেন যেগুলো করতে আপনি ভালোবাসেন। নর্মালি যখন আমরা রিটায়ারমেন্ট শব্দটা শুনি তখন আমরা আন্দাজ করি ওই ব্যক্তি 60 বছর বয়সের হয়ে গেছে। আমরা এটাও ভাবি এখন সে পেনশনের টাকা দিয়ে নিজের জীবন আর খরচগুলোকে মেটাবে। কিন্তু রিটায়ারমেন্টের আসল অর্থ এটা নয়। এর অর্থ হলো আপনার কাছে এত টাকা থাকতে হবে যাতে আপনার টাকার জন্য কাজ করার প্রয়োজন না পড়ে। এর বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি কাউকে তার রিটায়ারমেন্ট প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করেন তবে সবাই আপনাকে এটাই বলবে ভালো জবের পাশাপাশি আপনাকে আপনার স্যালারির একটা অংশ সেভ করতে হবে, তাই ইনভেস্ট করতে হবে, কিছু রিটায়ারমেন্ট প্ল্যান নিতে হবে। আর ভবিষ্যতে 40 বছর পরে আপনার কাছে এত পরিমাণ টাকা থাকবে যে আপনি বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টে যেতে পারবেন। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন লেখক এখানে মূলত সময়কে নিয়ে কথা বলছেন। তিনি রিটায়ারমেন্টের কথা বলছেন কিন্তু সেটা আর্লি রিটায়ারমেন্ট, যেটা তিনি 30 বছর বয়সে অর্জন করেছিলেন। সঠিক অর্থে আমরা শুধু জীবনকে অ্যাডাল্ট অবস্থাতেই ঠিকভাবে এনজয় করতে পারি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যত দ্রুত সম্ভব এবং যত বেশি পরিমাণে সম্ভব টাকা ইনভেস্ট করতে হবে, আর এতে আপনার টাকা কম্পাউন্ড হতে থাকবে এবং আপনার ইনভেস্টগুলো ডাবল হতে থাকবে। লেটস গো থ্রু দ্য নেক্সট চ্যাপ্টার, লার্ন অ্যাবাউট কম্পাউন্ডিং। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কম্পাউন্ডিং আসলে কি। এটা সেই মেথড যার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্টে হাত না দিয়েই আপনার অ্যাসেটকে এক্সপোটেনশিয়ালভাবে গ্রো করতে পারেন। যখন আপনি নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করেন, তাকে গ্রো হতে দেন এবং সেখান থেকে পাওয়া লাভকে পুনরায় রিইনভেস্ট করেন, তখন একে কম্পাউন্ডিং বলে। মনে করুন আপনি কোনো স্টকে আপনার টাকা বিনিয়োগ করছেন এবং স্টক মার্কেটের উপর ইনভেস্ট করার পরই আপনার টাকা কিছু পার্সেন্ট বেড়ে যায়। টাকার এমনই বৃদ্ধিকে আমরা ইন্টারেস্ট বলি। যদি লাগাতার স্টক মার্কেট উপরের দিকে যায় তবে আপনার অরিজিনাল কন্ট্রিবিউশনের সাথে
ইন্টারেস্ট বা লাভ বাড়তে থাকবে। সময়ের সাথে সাথে আপনি যত টাকা মার্কেটে লাগাবেন তার মুনাফাও বাড়তে থাকবে এবং অতটাই দ্রুততার সাথে আপনার টাকা কম্পাউন্ড হতে থাকবে। হয়তো এজন্যই আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। টাকা বেড়ে যাওয়ার সাথেই কমার আরও একটা কারণ আছে, আর তা হলো ইনফ্লেশন। ইনফ্লেশনের জন্য আপনার টাকা কমতে অথবা বাড়তে পারে। মনে করুন আপনি যে জিনিস 10 বছর আগে 20 টাকায় কিনেছিলেন ওই পণ্যটি এখন 50 টাকায় বেচা কেনা হয়। যেমন আমাদের মুরব্বীরা কথা বলে, যদি ওই জমিটা তখন 36,000 টাকায় কিনে রাখতাম তবে এখন সেটা কেনার জন্য 30 লাখ দিতে হতো না। এই সব কিছু হয় মূলত ইনফ্লেশনের জন্য। তাই আপনাকে ইনফ্লেশনের ব্যাপারে ধ্যান রাখতে হবে। মনে করুন ব্যাংকে এফডি করলেন এবং সেখান থেকে 7% করে সুদ পেলেন। এক্ষেত্রে আমি বাংলাদেশ ও ভারতের প্রেক্ষিতে যদি মুদ্রাস্ফীতির হারের দিকে লক্ষ্য করি তবে দেখা যায় সেটা 6 থেকে 7%-এর উপরেই থাকে। আর আমেরিকাতে যেটা 2-3%। আর বিগত 1 বছর ধরে মুদ্রাস্ফীতির হার কিন্তু আরো বেশি। এর মানে যখন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা এফডিআর করছেন আর 1 বছর পর তার থেকে 7,000 টাকা মুনাফা পাচ্ছেন, তখন আপনি লসে আছেন। কারণ 1 বছর আগে আপনি 1 লক্ষ টাকা দিয়ে যে পরিমাণ জিনিস কিনতে পারতেন, এখনকার 1,07,000 টাকা দিয়ে সে পরিমাণ জিনিস কিনতে পারবেন না। আর এসব কারণে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন থেকে বেশি রিটার্ন আপনাকে অবশ্যই বিনিয়োগ থেকে অর্জন করতে হবে। তা না করলে আপনি লসে আছেন। আসুন শুরু করি নতুন অধ্যায়। চ্যাপ্টার 5, রিরাইট ইউর রিটায়ারমেন্ট। আপনি যদি আপনার ইনকামের 20% সেভ করেন তবে আসন্ন 40 বছর পর আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। কিন্তু রিটায়ারমেন্টের এই ট্রেডিশনাল রাস্তাটি আপনাকে দ্রুত রিটায়ারমেন্টে যেতে সাহায্য করতে পারবে না, অন্তত ইয়াং বয়সে রিটায়ারমেন্টে নিতে পারবে না। আর আপনি আপনার 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত চাকরির অধীনস্থ থাকবেন। মিডল ক্লাস মানুষের জন্য জীবনের অর্থ কি? ভালো একটা জব কন্টিনিউ করা, যত রকমের খরচ আছে তা ঠিক মতো করতে পারা, মনোযোগের সাথে টাকা সেভিংস করা। আর আপনি যদি সৌভাগ্যবান হন তবে কম বয়সে রিটায়ারমেন্টে যেতে পারবেন। শতকরা 98 জন লোক এটা জানেই না যে তারা কি করছে বা তারা কি চায়। তাদের নিজেদের জীবনের ভুল সম্পর্কে কোনো আন্দাজই নেই। আর এজন্য এ লোকগুলো কোনো না কোনোভাবে পিছিয়ে পড়ে থাকে। একটা ধারণা এমন রয়েছে, যদি আপনার অনেক বেশি টাকা কামানোর দরকার হয় তবে আপনাকে তার জন্য অনেক বেশি সময় দিতে হবে। যত বেশি হার্ডওয়ার্ক করবেন তত বেশি পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এমনটাই বলে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর তথাকথিত বুদ্ধিমান লোকেরা। মানুষ নিজের লিমিটকে পুশ করে প্রয়োজনের থেকে বেশি কাজ করে, নিজের শরীরের সাথে ও স্বাস্থ্যের সাথে পর্যন্ত কম্প্রোমাইজ করে বসে শুধুমাত্র অধিক টাকা ইনকামের জন্য। তারা হার্ডওয়ার্ক করে আর পাই পাই জুড়ে নিজের টাকা সেভ করে, আর পেছনে তাকিয়ে দেখে তাদের কাছে সে পরিমাণ টাকা নেই যতটা সে চিন্তা করেছিল। সে সময় আপনার কাছে টাকা থাকার লাভটাই কি, যখন তাকে ব্যবহার করার মতো এনার্জি অবশিষ্ট থাকবে না। লেখক আমাদের এটাই বোঝাতে চেয়েছেন, প্রত্যেকের ইয়াং বয়সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া এবং রিটায়ারমেন্ট নেওয়াটা কতটা জরুরি। টাইম ভার্সাস মানি। ট্র্যাডিশনাল রিটায়ারমেন্ট প্ল্যানিং অনুসারে টাকা অনেক বেশি লিমিটেড। তাই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা কখনো কখনো এমনটা পরামর্শ দেয়, আপনি আপনার টাকাকে কৃপণতা করে খরচ করুন আর তাকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। তারা এটা জানে না যে মানি লিমিটেড নয়। মানি শুধুমাত্র তখনই লিমিটেড যখন আমরা এর থেকে 8 টাকা কামাই না। কিন্তু সত্য তো এটা যে মানি লিমিটেড নয়, এটা একটা হিউম্যান ইনভেনশন। এটা ততক্ষণ পর্যন্ত গ্রো হতে থাকবে যতক্ষণ না আমরা তাকে ইকোনমিকে গ্রো করার জন্য ইনভেস্ট ও খরচ করার জন্য না লাগাবো। এই দুনিয়াতে এত পরিমাণ টাকা আছে যে সবাই তার প্রয়োজন অনুপাতে তা পেতে পারে। কিন্তু সমস্যা হলো এই দুনিয়ার অর্ধেকের বেশি আবাদি এই টাকাকে উৎপাদন করার অপরচুনিটি খালি চোখে দেখতে পারে না। কিন্তু এই অপশনগুলো ওই সমস্ত মানুষগুলোর নজরে আসে যারা মিলিয়নিয়ার অথবা বিলিয়নিয়ার হয়ে গেছে। পার্থক্য শুধু এটুকুই যে টাকা লিমিটেড নয়, বরঞ্চ সময়টা লিমিটেড। যদি আমরা এটা চিন্তা করি যে টাকার সংখ্যা লিমিটেড বা আমাদের ইনকাম লিমিটেড, তবে আমরা আমাদের বেশিরভাগ ধ্যান টাকাকে বাঁচানোর জন্য এবং কম খরচ করার পেছনে খরচ করব, যেখানে ওই সময়টাকে আমরা বেশি টাকা ইনকাম করার পেছনে লাগাতে পারতাম। যত বেশি সময় আমরা টাকা বাঁচানোর জন্য খরচ করি, যদি আমরা ওইটুকু সময় তা কামানোর পেছনে ব্যয় করতাম তবে আমাদের ইনকাম অবশ্যই কিছু না কিছু বৃদ্ধি পেত। যেমন আপনি আপনার টাকা বাঁচানোর চক্করে পড়ে অফিস থেকে রিক্সা না নিয়ে হেঁটে বাড়িতে গেলেন, অথবা ই-কমার্স সাইটগুলোর 20-50 টাকা ছাড় পেতে ঘন্টার পর ঘন্টা সাইটে বসে বসে সময় স্পেন্ড করলেন। এক্ষেত্রে আপনি অল্প টাকার ভাউচার পেতে এবং অল্প কিছু টাকার রিক্সা ভাড়া বাঁচাতে যে সময়টা নষ্ট করে ফেললেন সেটাকে কিন্তু কোনোভাবে ফেরত পাবেন না। এই সময়ে যদি চলে যায় তবে আপনার কাছ থেকে টাকা কামানোর মতো সুযোগটুকুও চলে গেল। এ ঠিক অপোজিটও হতে পারে। তা হলো যত বেশি সংখ্যক সময় আমরা টাকা কামানোর পেছনে ব্যয় করে ফেলি, আমরা অন্য কোনো কাজে ততটুকু সময় দিতে পারি না। এক্ষেত্রে আমরা বুঝতে পারি টাকা নয়, সময় হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর।
আমরা টাকা কামানোর চক্করে পড়ে নিজেদেরকে অফিসের দিকে পুরোপুরি ঝুঁকিয়ে দেই। অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার সময় আমাদের হাতে থাকে না। লেখক বলেন, আমি বলছি না যে আপনি টাকা কামানোর জন্য সময় ব্যয় করবেন না। আমি শুধু এটুকু বলছি, নিজের সময় এমন কাজে লাগান যেখান থেকে টাকা অটোমেটিক্যালি টাকা ইনকাম করে দেয়, যেন টাকার জন্য আমাদের স্ট্রাগল করতে না হয়। আর আমাদের কাছে অতটুকু সময় বেঁচে থাকে যাতে আমরা তা পরিবার ও বন্ধু বান্ধবদের দিতে পারি, আর আমরা ওই কাজগুলো করতে পারি যাতে আমরা খুশি পাই। আপনি যদি আপনার ইনকাম থেকে কিছু পার্সেন্ট বের করে তা সেভ করতে থাকেন, তবে আপনি কখনোই এমনটা ভাববেন না যে আপনার টাকা গ্রো করবে অথবা বৃদ্ধি পাবে। টাকা সেখানে স্থির থাকবে যেভাবে তা আপনি সেভ করে রেখেছিলেন, কারণ আপনি আপনার টাকাকে সেই অপরচুনিটি দিচ্ছেন না যাতে সেটা বাড়তে পারে। যদি আপনি আপনার টাকাকে মার্কেটে ইনভেস্ট করে দেন, তবে তা কম্পাউন্ড হতে থাকবে এবং তা আপনাকে ভালো রিটার্নও দিতে থাকবে। আমি শুধু আপনাকে এটাই বলতে চাচ্ছি, সময় অনেক মূল্যবান, তাই তা সঠিক ব্যবহার করুন। সত্য হলো, যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান, তবে আপনার সময়ের সাথে স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই, যেমনটা মিডল ক্লাস মানুষরা করে থাকে, যারা নিজেদের টাকা মার্কেটে অথবা কোনো নির্দিষ্ট ব্যবসায় ইনভেস্ট করে দেয়। তাদের পরবর্তীতে সেখানে খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না। যত বেশি সম্ভব সময় টাকাটা ইনভেস্টেড থাকবে, ততই বেশি পরিমাণে মুনাফা সেটা আপনাকে কামিয়ে দিতে পারবে। যখন আপনি মনে করবেন আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা এসে গেছে, তখন আপনি আপনার সময়কে কিনে তা আপনার এনজয়মেন্টে লাগাতে পারেন এবং জীবন খুশির সাথে অতিবাহিত করতে পারেন। ফার্স্ট চেঞ্জিং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা হলো অধিক থেকে অধিকতর টাকা মার্কেটে ইনভেস্ট করুন। এতে আপনি দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে অগ্রসর হবেন। হোয়াট ইজ ইওর নাম্বার? আপনার কত টাকার প্রয়োজন? এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করবে, কারণ আপনি কেমন জীবন চান তার উপর ডিপেন্ড করবে আপনার নাম্বার। যদি আপনি অনেক বেশি সুযোগ সুবিধা আর আয়েশি জীবন চান, তবে আপনার নাম্বারটাও বড় হবে। বিষয়টাকে আরো সহজ করার জন্য আপনি একটা খাতা কলম নিয়ে লিখুন, একটা পারফেক্ট দিন আপনি কাকে বলবেন। ওই দিনটাতে আপনি খুশি থাকার জন্য কি কি করতে চান। এমন একটা দিন যেখানে আপনি ভরপুর জীবনকে আনন্দময়ভাবে অনুভব করতে পারবেন। এরকম একটা দিনের জন্য কত টাকার প্রয়োজন হয়? মনে হয় না খুব একটা বেশি। খাতায় লিখুন এবং দেখুন সেখানে আপনার কত টাকার প্রয়োজন হবে। তবে একটা সমস্যা হলো, যখন আমাদের কাছে কিছু টাকা আসতে থাকে, তখন আমরা একে কনজিউমার গুড বা ভোগ্যপণ্যের পেছনে খরচ করতে থাকি, যেমন দামি ফার্নিচার, দামি কার্পেট, দামি কাপড়, দামি গাড়ি, দামি চেয়ার ইত্যাদি। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, সুখে থাকার জন্য এবং নিজেদের পছন্দের কাজগুলো করার জন্য আপনার এত কিছুর প্রয়োজন পড়বে না। বেসিক্যালি আপনি যে কাজগুলো অন্তর থেকে করতে ভালোবাসেন, সেই জিনিসগুলোই আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। সেই জিনিসগুলোই আপনার আত্মাকে তৃপ্ত করে। সেই কাজ এবং সেই রকম জীবনযাপন অতিবাহিত করতে সত্যি বলতে খুব বেশি টাকার আপনার প্রয়োজন হবে না। অন্ততপক্ষে আপনি যতটা ভাবছেন তত টাকার দরকার হবে না একটা সুখী ও সমৃদ্ধশালী জীবন পাওয়ার জন্য। আসলে এখানে মানুষের সাইকোলজি কাজ করে। যখন আপনার কাছে অনেক বেশি টাকা চলে আসে, তখন তা খরচ করার ইচ্ছাও আপনার মন থেকে চলে যাবে। বহুবার এমনটা দেখা গেছে, যত মিলিয়নিয়ার অথবা বিলিয়নিয়ার অথবা ধনীরা রয়েছেন, তাদের মধ্যে বেশি টাকা খরচ করার প্রবণতা আর থাকে না। এরা কিছুটা কৃপণ অথবা কম খরচ করার অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। এটা বলার মানে হলো, যখন আপনার কাছে টাকা আসে, তখন আপনি অনেক বেশি রেশনাল হয়ে যান। আপনার নিজের টাকা নিয়ে চিন্তা ভাবনা করে খরচ করতে আপনি পছন্দ করেন। এক্ষেত্রে আপনার মধ্যে এমন একটা মনস্থিতি তৈরি হয় যে আপনি তখন চান না আপনার টাকা, আপনার এনার্জি এবং আপনার মূল্যবান সময় অপ্রয়োজনীয় কোনো কাজে লাগুক, যেসব থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা খুব কম থাকে। এক্ষেত্রে ছোট একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আপনার যদি কোনো কিছু কেনার ইচ্ছা হয়, তবে তার জন্য 30 থেকে 90 দিন অপেক্ষা করুন। তারপরও যদি জিনিসটা কেনার প্রতি আপনার একই সমান ইচ্ছা জাগ্রত থাকে, তবে তা কিনে নিন। কারণ আমাদের 90% জিনিস কেনার ইচ্ছা সাময়িকভাবে হয়, তা আমাদের প্রয়োজন নয়। খুব কম প্রয়োজনই আছে যেগুলো 90 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে। আর যেটা এতদিন সার্ভাইভ করতে পারবে, সেটা কিনে ফেলুন। গ্র্যান্ড সাবিটিয়ারের এই বইটির ভেতরে যেতে যেতে আপনি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনি যত কম বয়স থেকে নিজের টাকা ইনভেস্ট করা এবং জমানো শুরু করবেন, ততই কম বয়সের মধ্যে এবং ততই দ্রুত আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। এবং যত কম বয়স থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন, তত কম টাকা দিয়ে আপনি ধনী হতে পারবেন। কিছু স্টাডি থেকে উঠে এসেছে, আপনি যদি আপনার বাৎসরিক খরচের 25 গুণ টাকা ইনভেস্ট করে রাখতে পারেন, তবে আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আপনার হাতে। শতকরা 98% সাকসেস রেট রয়েছে যদি আপনি আপনার টাকা লাগাতার 30 বছর পর্যন্ত সেভ করেন। এক্ষেত্রে আপনি 75% টাকা স্টকে আর 25% টাকা বন্ডে বিনিয়োগ করতে পারেন। পরবর্তী সময়ে আপনি প্রতি বছর আপনার টাকার 4% করে খরচের জন্য উইথড্র করতে পারেন
এবং এর সাথে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে পরিমাণ বাড়বে সেই পরিমাণ বেশি টাকা তুলতে পারেন। যখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কাছাকাছি চলে আসবেন, তখন আপনার 1 বছরের খরচের টাকা আপনার কাছে লিভিং এক্সপেন্স হিসেবে রাখতে হবে। সাথেই যখন আপনার ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে থাকবে, তখন খরচগুলোর হিসাব করতে হবে। এক্ষেত্রে মার্কেট উপরে থাক কিংবা নিচে, আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে। চেষ্টা করুন আপনার ইনভেস্টমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মেইন ক্যাপিটাল যেন কখনো হাত না লাগে। এবার আসুন জানি সত্যি বলতে রিটায়ারমেন্টের জন্য কত টাকার প্রয়োজন। এক্ষেত্রে লেখক বলেন, আপনার প্রতি বছর যে পরিমাণ টাকা খরচ হয় তার 25 গুণ টাকা যদি আপনার কাছে সেভিংস অথবা ইনভেস্টমেন্ট আকৃতিতে থাকে, তবে আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি বলতে পারেন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ধরুন, প্রতি মাসে আপনার ড্রিম লাইফের খরচ 50,000 টাকা। এক্ষেত্রে আপনার 1 বছরের খরচ 6 লক্ষ টাকা। যদি এই টাকার 25 গুণ মানে 6 গুণ 25 মানে 150, আপনি যদি 1,50,00,000 টাকা ইনভেস্ট করে রাখতে পারেন, তবে আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি বলতে পারেন। তবে এজন্য আপনার নিজের আত্মিক অনুশাসনের প্রয়োজন আছে। কোনো রকমের আজেবাজে খরচ করার থেকে বিরত থাকুন, অন্ততপক্ষে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করার আগ পর্যন্ত। চেষ্টা করুন হেলদি লাইফস্টাইল মেনটেন করার, আর এটা করার মাধ্যমে আপনার টাকা আরও বেশি মাত্রায় সেভিংস হবে। আপনি যদি রেকারিং ইনকাম জেনারেট করতে পারেন, তবু আপনার ইনভেস্টমেন্টের উপর তার ইফেক্ট পড়বে। যদি আপনার ইনভেস্টমেন্টের বাইরে অন্য কোথাও থেকে টাকা আসার মতো স্রোত থাকে, তবে আপনার টাকা আরও দ্রুত বাড়বে। ক্যালকুলেট ইউর নেট ওয়ার্থ। সত্যি বলতে আপনার কাছে কত টাকা বা সম্পত্তি আছে, কত টাকার বন্ড আছে কিংবা কত টাকার স্টক আছে, তার হিসাব আপনার জন্য থাকাটা খুব জরুরি। যদি আপনি এর হিসাব না রাখেন, তবে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার থেকে দূরে যেতে থাকবে। এক্ষেত্রে আপনার কাছে কত টাকার জমি কেনা আছে, তার মার্কেট ভ্যালু বর্তমানে কত আছে এটা লিখুন। কত টাকার স্টক আপনার পোর্টফোলিওতে আছে এবং তার মার্কেট ভ্যালু কত আছে সেটাও লিখে ফেলুন। তাছাড়া কি পরিমাণ বন্ড আপনার পোর্টফোলিওতে আছে সেটাও লিখুন। সাথে কত টাকার জুয়েলারি বা স্বর্ণ অলংকার আপনার কাছে আছে তাও তুলে ফেলুন। এবং সবশেষ সমস্ত কিছু টোটাল বের করে ফেলুন। এসব কিছু আপনার অ্যাসেটে যুক্ত হবে। লায়াবিলিটি: যদি আপনার কোনো ঋণ থাকে অথবা ইএমআই এর কোনো কিস্তি বাকি থাকে, তবে এগুলো লিখে ফেলুন। নেটওয়ার্থ ইজ ইকাল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লিয়াবিলিটি। নেটওয়ার্থ বের করার জন্য আপনার সমস্ত অ্যাসেট থেকে সমস্ত ঋণ এবং লায়াবিলিটিগুলোকে বাদ দিন। লেটস গো থ্রু দ্য নেক্সট চ্যাপ্টার। লার্ন অ্যাবাউট ডেপথ। ঋণ যে কোনো মানুষের অ্যাসেট তৈরির ক্ষেত্রে একে ম্যানেজ করাটা জরুরি। কিছু এক্সপার্টরা বলে আপনার সবগুলো ঋণ একসাথে লিখুন এবং এর মধ্যে থেকে সবচেয়ে ছোট ঋণ যেগুলো রয়েছে সেগুলো আগে পরিশোধ করুন। এক্সপার্টরা বলে এর থেকে সুবিধা পাওয়া যায় আপনি যখন আপনার ছোট একটা ঋণকে পরিশোধ করে দিচ্ছেন, তখন আপনার মধ্যে একটা সেন্স অফ ফুলফিলমেন্ট কাজ করবে এবং এতে করে আপনি ধীরে ধীরে বড় ঋণগুলোও পরিশোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। লেখক বলেন, এখানে স্মার্ট আইডিয়াটি হলো আপনি যখন আপনার ছোট ঋণগুলো শোধ করে দিবেন, তখন তা আপনাকে সাইকোলজিক্যালি মোটিভেটেড করবে এবং ধীরে ধীরে বড় ঋণগুলো শোধ করে দেওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। কিন্তু লেখক এখানে বলেন, যদি আপনার গোল থাকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টকে দ্রুত অ্যাচিভ করার, তবে আপনার যত বড় ডেপগুলো রয়েছে সেগুলোকে আগে পরিশোধ করুন। কারণ কিছু এক্সপার্ট মানেন, যখন আপনি আপনার বড় ঋণগুলোকে রেখে দিচ্ছেন, তখন তা উল্টো কম্পাউন্ডিং হবে, মানে আপনার ঋণের মাত্রাকে আরো বাড়িয়ে দেবে। আপনি খেয়াল করে দেখবেন, যত বড় ডেপ রয়েছে সেগুলোর ইন্টারেস্ট রেট তত বেশি থাকে, আর আপনার ইনভেস্টমেন্ট অতটা হাই রেটে কম্পাউন্ড হতে পারে না। যদি আপনি আপনার বড় ঋণগুলোকে শোধ না করেন, তবে আপনার ওই ইন্টারেস্ট অ্যামাউন্ট বাড়তে থাকবে, আর সেগুলোকে শোধ করার জন্য আপনার ইনভেস্টমেন্টের জন্য জমানো বড় অংশের টাকা দিয়ে দিতে হবে। তাই বড় ঋণ পরে শোধ করলে সেটা আপনার জন্য লজ্জাজনক প্রমাণিত হতে পারে। যতজন বড় ইনভেস্টর রয়েছে এবং যারা দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করেছে, তারা এই সিম্পল ম্যাথটা মেনে চলে। তারা সর্বপ্রথম তাদের বড় মর্গেজগুলোকে শোধ করে দেয়। নেক্সট চ্যাপ্টার। ডু নট বি ইমোশনাল অ্যাবাউট মানি। পলিটিক্স, সম্পত্তি, লিঙ্গ বৈষম্য ছাড়া অন্য যে জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি ইমোশনাল করে ফেলে তা হলো টাকা। টাকার জন্য একজন মানুষ আরেকজনকে মেরেও ফেলে। কিন্তু আমরা যখন সম্পত্তি বানানোর কথা বলছি, তখন আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা ইমোশনাল হয়ে কখনো কখনো টাকার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেই। এখানে টাকা পয়সার ব্যাপারে ইমোশনাল হওয়া আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা এমন সিচুয়েশনে পড়ে যাই যে আমরা লসের সম্মুখীন হই। তাই বাঁচতে হলে আমাদের লং টাইম গোলের দিকে ধ্যান কেন্দ্রিত করতে হবে, মানে লং টাইমে ফাইন্যান্সিয়াল গোল কি আমাদের সেটাতে ফোকাস করতে হবে এবং তার উপর ভিত্তি করে বাকি কাজগুলো করতে হবে। আবেগের বশবর্তী হয়ে বা ইমোশনের বেসিসে
টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নিলে তা আমাদের ধ্বংস ডেকে আনতে পারে। আমাদের সবসময় ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সকে নিজেদের ফাইনাল গোল হিসাবে নিতে হবে এবং তারপর অ্যাকশন নিতে হবে। আপনার প্রতিদিনকার অভ্যাস আপনার সম্পত্তির উপর অনেক বড় ইফেক্ট ফেলে। যদি আপনার অভ্যাস থাকে অতিরিক্ত খরচ করার, তবে এর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে আপনার ইনভেস্টমেন্টের উপর, আর তা ধীরে ধীরে কম হতে থাকবে। তাই প্রতিদিন খরচ করার পূর্বে, আজেবাজে শপিং করার পূর্বে আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে স্মরণ করুন। আপনি যে টাকাটা আজকে অপ্রয়োজনীয় জিনিস কিনে নষ্ট করছেন, এটা আপনাকে আর্থিক স্বাধীনতা দিতে পারবে না। আপনি হয়তোবা মনের খায়েশ মেটাতে গিয়ে আপনার ভবিষ্যতের দিনগুলোকে অন্যের গোলামির পেছনে ঢেলে দিচ্ছেন। আর যদি আপনার অভ্যাস এমন হয় যে আপনি অতিরিক্ত খরচ করতে পছন্দ করেন না, তবে তা আপনাকে সাহায্য করবে। এজন্যই লেখক বলেছেন, স্বাস্থ্যকর খাদ্য, স্বাস্থ্যকর অভ্যাস আপনার সম্পত্তি বৃদ্ধিতে আপনাকে সহায়তা করবে। বাইরে জাঙ্ক ফুড খাওয়ার বদলে ঘরে তৈরি ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে একদিক দিয়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, অন্যদিক দিয়ে আপনার টাকাও সেভ হবে। আর সাথে সাথে পরিবারের সাথে সময় কাটাতেও আপনার ভালো লাগবে। আমরা বুঝতে পারছি পজিটিভ সবকিছু একটা সুতায় গাঁথা। ট্র্যাক ইওর মানি। মানুষ নিজের টাকাকে ট্র্যাক করে না, যার ফলে এমন হয় যে কোনো ব্যক্তি ইনকাম তো করছে কিন্তু তা কোথায় যাচ্ছে তা সে খুঁজে পায় না। তাই টাকা কোথায় খরচ করছেন সেটা জানাও জরুরি। তাই চেষ্টা করুন নিজের টাকাকে বুঝে শুনে খরচ করার এবং কোথায় খরচ করছেন সেটা প্রতিদিন অথবা সাপ্তাহিক ভিত্তিতে হলেও ট্র্যাক করার। চ্যাপ্টার 10, হাউ টু বিল্ড ওয়েলথ কুইকলি। কিভাবে দ্রুত সম্পত্তি করবেন। বইয়ের আগের অংশটুকুতে আপনি অলরেডি জেনে গেছেন বর্তমানে আপনি আর্থিকভাবে কোন পজিশনে আছেন এবং আপনি কোথায় যেতে চান। এবারে প্রশ্ন আসে কিভাবে আমরা স্ট্র্যাটেজি তৈরি করব সেই আর্থিক গোলগুলোকে অ্যাচিভ করার। আমরা কিভাবে আমাদের সেই আর্থিক সমৃদ্ধিকে নিজেদের দিকে টানতে পারি। সম্পত্তি তৈরির 3টি লিভার থাকে। নাম্বার 1, ইনকাম, আপনি কত টাকা ইনকাম করতে পারছেন। নাম্বার 2, সেভিংস, আপনি কত টাকা সেভিংস করতে পারছেন। এবং নাম্বার 3, এক্সপেন্সেস, আপনি কত টাকা খরচ করছেন। হিসাবটা খুব সহজ। আপনি যত বেশি সেভিংস করবেন এবং ইনকাম বাড়াবেন, আপনার এক্সপেন্সগুলো কম করবেন, ততই তাড়াতাড়ি আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন। কিছু কিছু এক্সপার্টরা শুধু 2টা লিভারেই জোর দেয়। কিছু এক্সপার্টরা বলে আপনার খরচ করার অভ্যাসকে কমিয়ে টাকা সেভিংস করান। কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্তই আমরা আমাদের খরচকে কন্ট্রোল করতে পারি। যদি না আমাদের ইনকাম বৃদ্ধি পায়, তবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে অ্যাচিভ করা অনেক কঠিন হয়ে যায়। তাই আমাদের তৃতীয় লিবার্টি সম্পর্কে বোঝাটা গুরুত্বপূর্ণ। আপনার ফাস্ট ট্র্যাক ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য ইনকামকে বাড়ান। এটা অনেক বেশি জরুরি। নিজের ইনকামকে বাড়ানো এক্সপেন্সকে কন্ট্রোল করার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। আপনার ইনকামের পরিমাণ যত বেশি হবে এবং সেভিংসের পরিমাণ যত বেশি হবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার কাছে তত দ্রুত আসতে থাকবে। আসুন শুরু করি নতুন চ্যাপ্টার, দ্য এন্টারপ্রাইজ মাইন্ডসেট। মার্কেটে শত শত বই, ম্যাগাজিন অ্যাভেলেবল আছে, যেগুলো পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন ধনীরা আরো বেশি ধনী হয়ে উঠছে। এর সবচেয়ে যে বড় কারণটা রয়েছে তা হলো তারা যত বেশি টাকা ইনকাম করে তত বেশি পরিমাণ ইনভেস্ট করে। তারা তাদের প্রতিটি অপরচুনিটিকে টাকায় কনভার্ট করার চেষ্টা করে, অ্যাসেট বিল্ড করে এবং ইনভেস্টমেন্ট করে। লেখক এই থিঙ্কিংটাকে এন্টারপ্রাইজ মাইন্ডসেট বলেছেন। আমরা যত টাকা কামাই তত ইনভেস্ট করি এবং তত বেশি পরিমাণে টাকা গ্রো হতে থাকে। আপনার জন্য সবচেয়ে ভালো সংবাদ হলো, যদি আপনার কাছে একটা ইন্টারনেট কানেকশন থাকে, তবে আপনি এই এন্টারপ্রাইজ মাইন্ডসেটকে নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন। ইন্টারনেটে এত বেশি পরিমাণ টুলস আর অ্যাপস অ্যাভেলেবল রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার আয় বৃদ্ধি করতে পারেন এবং আপনার ইনভেস্টমেন্ট পারফরমেন্সকে কন্ট্রোল করতে পারেন। অনলাইনে প্রচুর ওয়েবসাইট রয়েছে যারা নতুন নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করে, যেমন অনলাইন কন্টেন্ট রাইটিং, এডিটিং অথবা ডাটা অপারেটিং। এই স্কিলগুলো শেখার মাধ্যমে আপনার কাছে জবের পাশাপাশি সাইড ইনকাম তৈরির অপরচুনিটি আছে। অধিক থেকে অধিকতর টাকা কামানোর জন্য আপনার মানি মেকিং স্ট্র্যাটেজিকে ম্যাক্সিমাইজ করতে হবে। 4টি আলাদা আলাদা তরিকা আছে যার মাধ্যমে আপনি অধিক থেকে অধিকতর টাকা কামাতে পারেন। নাম্বার 1, ফুল টাইম এমপ্লয়মেন্ট, আপনি অন্য কারোর জন্য কাজ করছেন। নাম্বার 2, সাইড হ্যাসেল, জবের সাথে সাইটে অন্য ইনকাম জেনারেট করা। নাম্বার 3, এন্টারপ্রেনারশিপ, সাইড হ্যাসেলকে ফুল টাইম বিজনেসে কনভার্ট করা। এবং নাম্বার 4, ইনভেস্টিং, মার্কেটে ইনভেস্ট করে টাকা কামানো। আপনি যদি এই 4টি অপশনে ঠিকভাবে ধ্যান দেন এবং এগুলোর দিকে ধ্যান কেন্দ্রিত করেন, তবে আপনি বেশি থেকে বেশি টাকা কামাতে পারবেন। যদি আপনার কাছে কোনো বিজনেস থাকে এবং আপনার ফুল টাইম জব চলেও যায়, তবে তবুও আপনার টেনশন নেওয়ার প্রয়োজন হবে না। আপনি যদি কোনো হ্যান্ডমেড পণ্য তৈরি করতে পারেন, তবে তা অনলাইনে বিক্রি করতে পারেন বা ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন। হ্যাকস ইওর 9 to 5 জব, যদি আপনি চিন্তা করে থাকেন আপনার 9 to 5 জব থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারবেন, তবে আপনি ভুল ভাবছেন। কারণ আপনার এমপ্লয়ার আপনাকে দিয়ে অধিক থেকে অধিক পরিমাণ কাজ করিয়ে নেওয়ার চেষ্টায় থাকবে, কিন্তু আপনার স্যালারি যত কম দেওয়া সম্ভব ততটা কম দেওয়ার চেষ্টা করবে।
কারণ একজন বিজনেস ওনার হিসাবে কস্ট কাটিং তাকে করতেই হবে। কিন্তু এর কিছু বেনিফিটও রয়েছে যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন না। এটাকে ফাউন্ডেশন বানিয়ে আপনি সামনে এগোতে পারেন। আপনার ফুল টাইম জব আপনাকে না শুধু স্যালারি দেয়, এটার সাথে আপনাকে নতুন স্কিল ডেভেলপ করতেও সাহায্য করে। কিছু এমন খরচ থাকে যেগুলোকে আপনি নর্মাল লাইফে অ্যাভয়েড করতে পারবেন না, যেগুলো আপনার এমপ্লয়ার আপনাকে প্রোভাইড করতে পারে, যেমন ইন্স্যুরেন্স। কিছু কিছু কোম্পানিতে নিয়ম থাকে আপনাকে অফিসে এসে কাজ করতে হবে, তবে কিছু কোম্পানি এমনও আছে যেগুলোতে আপনার ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট জবের অপশন দেয়। এই কোম্পানিগুলোতে আপনি ঘরে বসে কাজ করতে পারেন। আপনাকে আপনার এমপ্লয়মেন্টের ডকুমেন্টগুলোর সমস্ত ডিটেলস পরে সাইন করতে হবে। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা হলো আপনি জবের পাশাপাশি সাইড হাসেল চালাতে পারেন। অনেক কোম্পানি ফ্রি ফুড এবং হাউজিং ফ্যাসিলিটি দেয়, যার কারণে আপনি আপনার স্যালারির ম্যাক্সিমাম অ্যামাউন্ট সেভ করে মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আপনার এমপ্লয়মেন্টের ম্যাক্সিমাইজ ইউজ করার চেষ্টা করুন, যাতে আপনি অধিক থেকে অধিক টাকা সেভ করতে পারেন। সাইড হ্যাসেল টু ডাইভার্সিফাই ইউর ইনকাম। সাইড হ্যাসেলে আপনি এমন কাজ করুন যা ট্রেন্ডিংয়ে রয়েছে আর যেগুলো মানুষ পছন্দ করে। এজন্য যে কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট আপনি সিলেক্ট করুন। শুধু এটি খেয়াল রাখুন যেন এটার পেছনে খুব বেশি সময় না যায়। সাইড হ্যাসেলে ফাইন্যান্সিয়াল অপরচুনিটি অনেক ভালো থাকে এবং ফাইন্যান্সিয়াল রিস্ক তুলনামূলক অনেক কম থাকে। যদি আপনার সাইড হ্যাসেল না চলে, তবে এটা তেমন কোনো বিষয় নয়। নতুন একটা ট্রাই করুন। আপনি ট্রাই করা কখনো ছাড়বেন না। যদি আপনি ফুল টাইম জব থেকে ঠিকভাবে ইনকাম করতে পারেন, তবে সাইড হাসেলের পুরো ইনকামকে আপনি ইনভেস্ট করতে পারবেন। যেমনটা আমরা দেখেছি, প্রতিটি টাকা আপনার ইনভেস্টমেন্টের জন্য ইউজফুল হয়। সাইড হাসেল থেকে যা ইনকাম করতে পারছেন তা কম হোক বা বেশি ইনভেস্ট করতে থাকুন। যদি আপনি ঘুরতে পছন্দ করেন, তবে পার্ট টাইমের জন্য গাইড হয়ে যান। যদি আপনি পড়তে পছন্দ করেন, তবে বাচ্চাদের টিউশন দিন। এর মানে হলো সাইড হাসেল হলো এমন কিছু যার মাধ্যমে আপনি নতুন ইনকাম অপরচুনিটি তৈরি করতে পারেন। সাইড হাসেল সিলেক্ট করার সময় এমন কাজ সিলেক্ট করুন যেটা আপনি নিজের জন্য করতে পারেন। এমন কাজ করুন যেটা আপনি পছন্দ করেন। এতে আপনার গ্রোথ অনেক দ্রুততর হবে। সাইড হ্যাসেল প্যাসিভ ইনকামের অনেক শক্তিশালী ও উপযোগী উপায়। হায়ার পিপল টু ওয়ার্ক। কখনো কখনো সাইড হ্যাসেল বা সাইড বিজনেস এত বেশি কাজ করে যায় যে একা সমস্ত কাজ করা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে কিছু মানুষ হায়ার করার চিন্তা করুন। যখন মানুষ আপনার সাথে কাজ করবে, তখন আপনার গ্রোথ আরো দ্রুত হবে। যদি আপনার সাইড হ্যাসেলে এত পরিমাণ টাকা ইনকাম করতে পারে যে তা একজন লোককে হায়ার করে তার কন্টিনিউ রাখা সম্ভব হয়, তবে এটা ভবিষ্যতে আপনাকে বড় বিজনেস বানানোর সম্ভাবনা দেখাবে। ইনভেস্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইনভেস্টমেন্ট থেকে পাওয়া ইনকাম সবচেয়ে বড় ইনকামের স্রোত, যার জন্য ধনীরা আরো বেশি ধনী হয়ে উঠছে। তারা যেটা করে, ইনভেস্টমেন্ট থেকে আসা ইন্টারেস্ট এবং মুনাফাকে খরচ করার বদলে তা পুনরায় রিইনভেস্ট করে। এটাই একমাত্র তরিকা যার মাধ্যমে আপনি সবসময় ধনী হয়ে থাকতে পারেন। আপনি চাইলে যে কোনো স্থানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু স্টক, বন্ড এবং রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টগুলো খুব ভালো অপরচুনিটি হতে পারে। চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি বেশি থেকে বেশি পরিমাণ টাকা কামাতে পারেন। বর্তমান যুগে টাকা খরচ করা খুব সহজ হয়ে গেছে। শুধু কার্ড সুইফট করে অথবা একটা বাটন প্রেস করেই সাথে সাথে আপনার পণ্য ঘরে চলে আসে। যতটা সহজ জিনিস কেনা বেচা হয়ে গেছে, ততটাই সহজভাবে মানুষ আরো বেশি পরিমাণ টাকা খরচ করছে। তারা বুঝতেই পারে না, বেশিরভাগ সময় তারা অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে, আবেগের বশবর্তী হয়ে, যেগুলোর ব্যবহার আসলে তারা কখনোই করে না। পরবর্তীতে তারা বুঝতে পারে ওই জিনিসটা শুধু শুধুই কিনলাম। যদি আপনি ফাস্ট ট্র্যাকিং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তায় চলতে চান, মানে দ্রুত ধনী হওয়ার রাস্তায় চলতে চান, তবে আপনার একটা প্রিন্সিপালকে যে কোনো মূল্যে মানতে হবে, আর সেটা হলো সেভিং মানি ইজ মেকিং মানি। যে কোনো পণ্য কেনার আগে এটা চিন্তা করুন ওই পণ্যটি সত্যি আপনার প্রয়োজন আছে কিনা। আপনি পণ্যটির বদলে যে টাকা দিচ্ছেন তা কি সত্যি প্রয়োজনীয়? আপনি শুধু ওই পণ্যটি কিনছেন না, আপনি ওই পণ্যটির বদলে নিজের সময় এবং এনার্জিও লাগাচ্ছেন। আপনার এক একটি টাকা আপনাকে আপনার গোলের কাছে নিয়ে যায়। তাই খরচ করার পূর্বে চিন্তা করুন যা কিনছেন তা কতটা জরুরি। এটা কি এতটাই জরুরি যা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে কম্প্রোমাইজ করতে পারে? আপনি 1 ঘন্টায় কত টাকা কামান? এর জন্য সর্বপ্রথম আপনার ঘন্টা প্রতি ইনকাম বের করতে হবে। এটা হচ্ছে আপনার ফুল টাইম জব থেকে পাওয়া স্যালারি। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, আপনার কর্মস্থলে যাওয়া থেকে শুরু করে স্ট্রেস করা পর্যন্ত যে সময় এবং এনার্জি আপনি খরচ করছেন, তাও এখানে ক্যালকুলেট করতে হবে। যেমন অফিসে যাওয়ার জন্য তৈরি হতে আপনার কতটুকু সময় লাগছে, কত টাকা কস্টিং হচ্ছে, অফিসের ফর্মাল ড্রেস কেনার জন্য কত সময় ও টাকা গেছে, আর সাথে নিজেকে কাজের স্ট্রেস থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি কি করছেন, এই সব কিছু আপনার ক্যালকুলেট করতে হবে। আপনি যদি টাকা সেভিংস করা শিখতে চান এবং নিজের বাজেট খরচকে কন্ট্রোল করতে চান, তবে লেখক এই বই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে এমন কিছু কার্যকরী পদ্ধতি বলেছেন যা গ্যারান্টি সহকারে আপনার বাজে খরচের অভ্যাসগুলোকে দূর করবে এবং আপনাকে দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে।
লেখক বলেন যে কোনো পণ্য কেনার আগে আপনি নিজেকে 11টি প্রশ্ন করুন, তারপর গিয়ে আপনি ওই পণ্যটি বা জিনিসটি কিনতে পারেন। নাম্বার 1, ইজ ইট গিভ হ্যাপিনেস টু ইউ? 1 নাম্বার, যে জিনিসটি আপনি কিনছেন তা আপনাকে কতটুকু খুশি দেবে। যে কোনো কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, যা আপনি কিনছেন সেটা কি আপনাকে সত্যি খুশি দেবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি অফিসে যাচ্ছেন এবং রাস্তায় কফি শপ দেখলেন। আপনি চিন্তা করলেন 50 টাকা কাপ কফি, 1 কাপ তো খাওয়াই যায়, আর এটা আপনার প্রতিদিন করতে থাকলেন। এক্ষেত্রে আপনি যখন বাৎসরিক হিসাব করবেন তখন এটা অনেক বড় খরচ হিসেবে আপনার সামনে আসবে। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে সবচেয়ে বেশি ছোট খরচগুলোই এফেক্ট করে। তো যে কোনো কিছু কেনার আগে আপনি এটা চিন্তা করুন ওই জিনিসটি কি আপনাকে লং টাইমের জন্য খুশি দেবে কি না। নাম্বার 2, হাউ মাচ টাইম ইউ ট্রেড? 2 নম্বরে রয়েছে ওই পণ্যটি কেনার জন্য আপনি কতটুকু সময় ট্রেড বা বিনিময় করছেন। এক্ষেত্রে আপনি 1 ঘন্টায় কত টাকা ইনকাম করেন, প্রথমে এটা জানতে হবে। মনে করুন আপনার শখ হয়েছে 5 স্টার হোটেলে 1 কাপ কফি খাবেন। 5 স্টারে 1 কাপ কফির দাম 800 টাকা। এখন এই 1 কাপ কফি খাওয়া আপনার জন্য ঠিক না ঠিক আমি বলবো না, আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। আমি শুধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ফর্মুলাটা দেখাচ্ছি। ধরুন আপনি একটা চাকরি করেন, আপনার মাসিক ইনকাম 30,000 টাকা। প্রতিদিন আপনি চাকরির পেছনে 10 ঘন্টা করে ব্যয় করেন। এক্ষেত্রে আপনি প্রতি ঘন্টায় ইনকাম করছেন 100 টাকা। এখন যদি আপনি আপনার শখ মেটাতে 5 স্টারে গিয়ে 1 কাপ কফি খান, তবে তার বিনিময়ে আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে। মানে আপনার জীবন থেকে একটা দিন, মানে একটা পুরো কর্মদিবস চলে যাবে ওই 1 কাপ কফি খাওয়ার পেছনে। এখন আপনি চিন্তা করুন খরচটা আপনার জন্য যৌক্তিক নাকি না। এখন থেকে আপনাকে দেখতে হবে কোনো জিনিস কেনার জন্য আপনাকে আরো কতটা কামাতে হবে, অথবা আপনার সেভিংসের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনার সেভিংসের সাথে অ্যাডজাস্টমেন্ট করার মানে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সাথে অ্যাডজাস্টমেন্ট করা, এবং আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে আরো দূরে পাঠাচ্ছেন। নাম্বার 3, হাউ মাচ টাইম ইউ ওয়েস্ট? তৃতীয়ত হচ্ছে ওই বস্তুটি কেনার জন্য আপনি কত ঘন্টা ট্রেড বা বিনিময় করছেন। ওই জিনিসটা কেনার জন্য আপনি আপনার জীবন থেকে কয় ঘন্টা দিতে পারেন। প্রথমত আপনাকে দেখতে হবে জিনিসটার দাম কত, আর এটাকে কেনার জন্য আপনার কয় ঘন্টা কাজ করতে হবে। আগের উদাহরণটির সাথে এর সম্পর্ক রয়েছে। মনে করুন আপনি দারাজ কিংবা অ্যামাজনে অথবা কোনো ই কমার্স সাইটে ভাউচার পেয়েছেন। এই ভাউচার দিয়ে কোনো পণ্যে 50 টাকা ছাড় পাওয়ার জন্য আপনি 1 ঘন্টা ওই সাইটটাতে সময় ব্যয় করলেন। আপনার মাসিক ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, তবে আপনার প্রতি ঘন্টা সময়ের মূল্য 300 টাকার উপরে। আপনি 50 টাকা ভাউচারের জন্য আপনার বহুমূল্যবান সময়কে ট্রেড করতে পারেন না। নাম্বার 4, ক্যান আই অ্যাফোর্ড ইট? 4 নম্বরে রয়েছে আপনি কি এটা অ্যাফোর্ড করতে পারেন কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখনই আপনি কোনো বড় জিনিস কিনছেন এবং আপনার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা বের হয়ে যাচ্ছে, তখন আপনার নিজের কাছে এই প্রশ্নটি করা দরকার যে আপনি কি জিনিসটা অ্যাফোর্ড করতে পারেন কিনা। যেমন আপনি কোনো দামি পোশাক কিনছেন অথবা আপনি কোনো দামি ফার্নিচার কিনছেন, তবে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি সেটা অ্যাফোর্ড করতে পারেন কিনা, আর এর দ্বারা আপনার সেভিংস কোনোভাবে কম্প্রোমাইজ হবে কিনা। নাম্বার 5, হাউ টু কম্পেয়ার পার্সেন্ট অ্যান্ড প্রাইস? পার্সেন্টেজের সাথে কিভাবে প্রাইস কম্পেয়ার করবেন। মনে করুন আপনি লুডোস্কোপ পছন্দ করেন। আপনি যে রেস্টুরেন্টে যান সেখানে এর প্রাইস 200 টাকা, আর আপনি যদি তা ঘরে তৈরি করেন তবে এর খরচ 40 টাকা। তবে দুটার মধ্যে কোনটা আপনার জন্য লাভজনক? ঘরে তৈরি করা খাবারটাই, তাই তো? ঠিক এইভাবে আপনার প্রতিটি কেনাকাটার সময় প্রাইসকে কম্পেয়ার করতে হবে। নাম্বার 6, ক্যান আই বাই ইট ইন চিপার প্রাইস? আপনি যখনই কোনো নতুন কিছু কেনার সিদ্ধান্ত নেবেন তখন ওই প্রশ্নটির উত্তর খুঁজুন ওই জিনিসটি কি আপনি কোনোভাবে ফ্রিতে সংগ্রহ করতে পারেন কিনা, অথবা অনেক সস্তা দামে সংগ্রহ করা পারেন কিনা। এর জন্য আপনাকে একটু পরিশ্রম করে মার্কেটে খুঁজতে হবে। এক্ষেত্রে অনেক সাইট রয়েছে যেখানে ওই পণ্যগুলো অনেক কম দামে পাওয়া যায়। উদাহরণ হিসেবে ধরুন আপনি স্টাডি টেবিল খুঁজছেন। এক্ষেত্রে অন্তত দামি জিনিসগুলো কেনার পূর্বে কম দামে ওই জিনিসটা পাওয়া যায় কিনা এটা চেষ্টা করে দেখাটাও জরুরি। নাম্বার 7, হাউ মাচ কস্টিং ইনকনভেনিয়েন্স? কনভেনিয়েন্সের জন্য কত খরচ হচ্ছে? অনেক মানুষ কনভেনিয়েন্সের চক্করে পড়ে বেশি টাকা খরচ করে দেয়। আমরা অনেক জিনিসের মূল্যের ক্ষেত্রেই দরাদরি করি না, বিশেষ করে ঝামেলা এড়ানোর জন্য, আর অলসতা করে দামাদামি করি না। এক্ষেত্রে বড় ও দামি জিনিসগুলোর ক্ষেত্রে দর কষাকষি করাটা জরুরি এবং কস্ট কাটিং এর চেষ্টা করা জরুরি। যেমন আপনি ঘরের সাফাইয়ের জন্য আপনার মেয়েটকে 2,000 টাকা দেন। এক্ষেত্রে সেটা যদি আপনি নিজে করেন তবে বছরে প্রায় 24,000 টাকা সেভ হচ্ছে, যা আপনি মার্কেটে ইনভেস্ট করতে পারতেন। নাম্বার 8, ইয়ারলি কস্টিং। 8 নম্বরে রয়েছে বছরে কত খরচ পড়বে। সহজভাবে বললে যে খরচগুলো রেকারিং হয় বা যে খরচগুলো আপনি বারবার করেন, এগুলো আপনার সেভিংসের উপর কতটা ইম্প্যাক্ট তৈরি করছে। যে খরচগুলো আমরা বারবার করি এগুলোর ইম্প্যাক্ট বর্তমানে তো দেখা যায় না, কিন্তু আপনি যদি তা অ্যানুয়ালি ক্যালকুলেট করেন তবে এই অ্যামাউন্ট দেখে আপনি আশ্চর্য হবেন। উদাহরণ হিসেবে আপনি যদি প্রতিদিন বিকালে বাইরে নাস্তা করেন তবে নর্মালি দেখবেন এটা তো মাত্র 100 টাকার খরচ, কিন্তু এটা বাৎসরিক হিসাব করলে আপনি দেখবেন 36,500 টাকা হয়ে গেছে, যেটা ছোট খরচ নয়। মনে রাখবেন যত বেশি আপনার টাকা খরচ হবে
ততই বেশি আপনার স্বপ্ন থেকে আপনি দূরে যেতে থাকবেন। নাম্বার 9, হোয়াট ইজ দ্য ইউজ কস্ট অফ দিস প্রোডাক্ট? যে জিনিসটি আপনি কিনছেন যদি সেটা আপনি বারবার ব্যবহার করতে পারেন তবে ঠিক আছে, জিনিসটার ইউজ কস্ট বেকার পরে থাকবে কিনা সেটা ভেবে নিন। ধরুন আপনি গ্রিল খেতে পছন্দ করেন, তাই আপনি গ্রিল বানানোর মেশিন কিনতে চাচ্ছেন। এটার দাম 5,000 টাকা। আরেকটা মেশিন আছে যার দাম 10,000 টাকা। আপনি কতবার এই মেশিনটা ব্যবহার করবেন এবং কত বছর এটা ইউজ করবেন, এই দুইটা প্রশ্নের ভিত্তিতে তারপর আপনার হিসাব করতে হবে। যদি আপনি মেশিনটা সপ্তাহে 2বার ইউজ করেন তবে বছরে 104 বার, আর 10 বছরে যদি টানা ব্যবহার করেন তবে 1040 বার। এবারে আপনি নিজে আন্দাজ করুন সস্তা মেশিন কিনবেন নাকি দামিটা আপনার জন্য ঠিক হবে। নাম্বার 10, হোয়াট ইজ দ্য ফিউচার গ্রোথ অফ মানি? প্রতিটি টাকা যা আপনি খরচ করছেন যদি তা আপনি ইনভেস্ট করতেন তবে তার ভ্যালু ফিউচারে কি হতো? এই প্রশ্নটির উত্তর চিন্তা করে আপনি যে কোনো পণ্য কিনতে পারেন। এখন আপনি যা কিছুই কিনছেন তা আপনার ভবিষ্যতের টাকাকে গ্রো করার সম্ভাবনাকে নষ্ট করে কিনছেন, তাই ওই পণ্যটি আপনার স্বপ্ন আর গোলের থেকে মূল্যবান কিনা তা আপনাকে ভাবতে হবে। নাম্বার 11, হাউ মাচ টাইম ইউ স্পেন্ড ফর অ্যাচিভিং ফাইন্যান্সিয়াল ফ্রিডম? যত কম বয়সে আপনি টাকা বাঁচিয়ে ইনভেস্ট করা শুরু করবেন, কম্পাউন্ডিং এর সহায়তায় আপনি ততই দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। যদি 100 টাকার স্ন্যাক্স আপনাকে খুশি দেয় আর তার জন্য আপনি যদি 60 মিনিট ট্রেড করেন, আর যদি চিন্তা করেন এই ট্রেডটা আপনার জন্য লাভজনক, তবে তা আপনি অবশ্যই করবেন। এটা আপনার নিজস্ব চয়েস। যখন ধীরে ধীরে এই প্রশ্নগুলো নিজেকে করতে থাকবেন তখন আপনার কেনাকাটাগুলো ধীরে ধীরে ভালো হতে থাকবে, আর সাথেই আপনি টাকা বাঁচিয়ে আরো বেশি পরিমাণে ইনভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে ছোট একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যদি আপনার কোনো কিছু কেনার ইচ্ছা হয় তবে তার জন্য 30 থেকে 90 দিন অপেক্ষা করুন। তারপরে যদি জিনিসটা কেনার ইচ্ছা আপনার মধ্যে জাগ্রত থাকে তবে তা কিনে নিন। কারণ আমাদের 90% জিনিস কেনার ইচ্ছা সাময়িকভাবে হয়, তা আমাদের প্রয়োজন নয়। খুব কম প্রয়োজনীয় রয়েছে যেগুলো 90 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে, আর যেটা এতদিন সার্ভাইভ করতে পারবে সেটা কিনে ফেলুন। গ্র্যান্ড সাবিটিয়ারের এই বইটির ভেতরে যেতে যেতে আমরা অনুভব করলাম এটা কিন্তু অনেক গভীর ডেপথ নলেজ দিয়েছে। আর একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, আমরা যত কম বয়স থেকে নিজেদের টাকা ইনভেস্ট করা এবং জমানো শুরু করব তত কম বয়সের মধ্যে এবং তত দ্রুত আমরা রিটায়ার হতে পারবো।